দেশবিরোধী শক্তির বিরুদ্ধে দেশের সব জেলা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে সমন্বয় করে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছে সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। সকালে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করবে তাদের এই বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না। এছাড়া দেশ এখনও রাজাকার মুক্ত হয়নি, রাজাকারদের আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে জানান মুক্তিযোদ্ধারা। এ সময় মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারবে? আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযুদ্ধ? আজকে কিন্তু সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্ম বলছে গর্ব করে, আমি রাজাকার। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধা জন্ম হবে। বিএনপি জামায়াতের নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং পরিকল্পিত হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল চক্রান্ত করছে। ছাত্রদের দাবি মেনে নেওয়ার পরও কিছু অনুপ্রবেশকারী আন্দোলনে যোগ দিয়ে দেশের সম্পদ নষ্ট করার জন্য পায়তারা করছে। ছাত্ররা যাতে এসব ফাঁদে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করে, এই আহ্বান জানান চিকিৎসক নেতারা। সন্ত্রাসী সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন এবং সম্মানিত মহাসচিব, আমাদের ভাবতে হবে এই আন্দোলনকে কারা জিম্মি করতেছে। এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে এখন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, তাদের প্রতি আমরা এখনো সিম্পাথাইজ। এখন সময় হচ্ছে ঘরে ফেরার এবং এই দেশকে আমরা সবাই মিলে সবার জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতির জনকের নেতৃত্বে। কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে, তা থেকে হঠাৎ করে মনে হয় কোন অশুভ শক্তি এসে দেশটাকে ছিনিয়ে নেওয়া যাওয়ার জন্য ক্ষত বিক্ষত করে কামড়ে ধরেছে। সারা দেশে গণহত্যা ও সাংবাদিক হত্যার প্রতিবাদ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতারা শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলা ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে আটক সাংবাদিকদের মুক্তি এবং সব সাংবাদিক হত্যার বিচার চান। আমাদের সাংবাদিকদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই জায়গায় যাওয়ার কারণে কি তাদেরকে গ্রেফতার করতে হবে? জনাব কাদের গনি চৌধুরী 93% মেধায় নিয়োগের রায় দেওয়ার আপিল বিভাগ স্বাগত জানিয়ে 9 দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী পরিষদ। সকালে শাহবাগে এই মানববন্ধন করে তারা হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থায়ী ক্ষতিপূরণ সহ 9 দফা দাবি জানান তারা। পরিস্থিতি উত্তরণে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত শিক্ষার্থী জড়িত, তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুততম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শুধু সমর্থনই নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের গণজাগরণে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, এমন ঘোষণা দিয়ে জনগণের পাশাপাশি দলের সকল নেতাকর্মীদের ছাত্রদের পাশে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বনানীতে কারাবন্দী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, সব ভয়কে উপেক্ষা করে শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে,
এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজও সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুসারে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, মোংলা, চুয়াডাঙ্গা, কয়রা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার 7 উপজেলায় পানিবন্দী রয়েছেন লাখের বেশি মানুষ। বন্যার পানিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। বান্দরবানে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নাফ নদীর উপশাখায় পানি বৃদ্ধি পেয়ে নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমরুর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠিতে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, বন্যা প্লাবিত এলাকায় কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি যে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের উপরে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে 1 হাঁটু পানি থেকে কোমর পর্যন্ত পানি গড়িয়েছে। এখানে আসলে এই যে একটি পোর্ট কানেক্টিং রোড, অর্থাৎ এটা বিজি রোড বলা চলে, কিন্তু এখানে এখন পর্যন্ত এই যে বাড়ি 2-1টি যানবাহন ছাড়া আর কোনো যানবাহন এখানে এই চলাচল করছে না, এবং অনেকগুলো যানবাহন এখানে বিকল হয়ে পড়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বোর্ড থেকে মুহুরী নদীর এবং সিলুনিয়া কহুয়া নদী প্রায় 10টি স্থানে ভাঙন দেখা দিয়ে এখন সেখানে প্রায় 15টি গ্রাম আপনার এই লোকজন পানিবন্দী অবস্থায় মানবতা জীবনযাপন করছে। তারা এই যে এখানে যে এই যে একটি প্রধান সড়কের উপরে যে 1 হাঁটু 1 কোমর পর্যন্ত পানি, এতে বোঝা যায় যে এই লোকালয়ের কি অবস্থা, কি পরিণতি, মানুষ যে কত কষ্টে কত দুঃখে আছে। মানুষের আসলে রান্নাবান্না চলছে না, মানুষ যে আপনার গরু, ছাগল, হাঁস, মরগ এবং পশু পাখি নিয়ে এবং যে মাছের গেড়ে ডুবে গেছে, হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। একরকম এটাকে মানুষ দৃশ্যত পানিবন্দী অবস্থা জীবনযাপন করছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে গত 1 মাস আগে এখানে পরশুরামের যে শালদর এলাকায় একটি বিরাট ভাঙন দেখা দিয়েছিল। সেখানে এই যে গত 15 দিন আগে সেখানে মেরামত করা হয়েছিল। কি মেরামত করা হয়েছে, কিভাবে করা হয়েছে তা জনগণের প্রশ্ন। এবং সেখানে গতকালকে যে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনের ফলে এখন মানুষ যে দুর্ভোগ, মানুষ যে কষ্টে আছে। তো এই পর্যন্ত প্রায় 10টি স্থানে ভাঙন দেখা দেওয়ার ফলে এই যে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থা, মানবতার জীবনযাপন করছে। এখানে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন তারা পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের জনপ্রতিনিধির মাধ্যমে, এবং সরকারিভাবে এটা বিলি বন্টন করা হবে। তো এখানে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে যে বিগত 50 বছর যাবৎ তারা যে এই যে পানিবন্দী অবস্থা, মানবতার জীবনযাপন করছে, তাদের আসলে এই দুঃখের, এই কষ্টের কথা আসলে কষ্টের কথা যেন কেউ শোনার এবং দেখার কেউ নাই। তারা এটা চিরস্থায়ীভাবে এই যে টেকসই বাঁধ নির্মাণের জন্য আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে আজাদ মাল। নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার আরোহী মা ছেলে সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। সকালে বেগমগঞ্জ ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে সিএনজি চালক ও তার মা এবং তার চাচাতো ভাইয়ের স্ত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। তারা জানায় বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ভোলার চরফ্যাশনে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৮ জেলের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড। দুপুরে একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে নামে তারা। গতকাল বিকেলে উপজেলার সাহর মোহনার শিবচর এলাকায় ঢেউয়ের কবলে ১৩ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। রাতে ৫ জনকে জীবিত উদ্ধার করে অন্য ট্রলারের মাঝিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতে কেউ উদ্ধার অভিযানে যেতে পারেনি। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শেষ ভরসা হয়ে আছে মাঠে নামছে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন। বেলা ৩টা নাগাদ স্টাডে দ্য ফ্রান্সে ১০০ মিটারের স্প্রিন্টে নামবেন ইমরানুল। লক্ষ্যে প্রাথমিক হিটে উত্তীর্ণ হওয়া। ১০০ মিটার ইভেন্টে এই গতিমানবের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। এর মিনিট ৫ পরই ৫০ মিটার ফ্রিস্টাইলে পুলে নামবেন সোনিয়া। এই ইভেন্টে তার সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড। এর আগে বাংলাদেশের হয়ে অলিম্পিকে খেলেছেন শুটার রবিউল ইসলাম, আর্চার সাগর ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনজনই প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।